এখন আমরা যোগাযোগ সম্পর্কে জানব। এটা হচ্ছে পার্ট 3 সরি। আচ্ছা, যোগাযোগ কি একটু আগে আমরা ইতিমধ্যে জেনেছি, আমরা শুরুতেই জেনেছি, তারপরে আবার আরেকটু মনে করাই দিই বা আবার একটু পড়ি। যোগাযোগ হচ্ছে কোনো একটা ব্যক্তি থেকে অন্য একটা ব্যক্তির বা একটা স্থান থেকে অন্য আরেকটা স্থানে কোনো তথ্য বা ইনফরমেশন, ভাব বা বার্তা আদান এবং প্রদান, এই যে ব্যবস্থাটা, এটাকে যোগাযোগ বলে। তো যোগাযোগটা কি আমরা আরেকটু সহজ করে বলি। যোগাযোগ হলো তথ্য বা বার্তা প্রেরণ ও গ্রহণের প্রক্রিয়া। মানে কি ব্যাপারটা হচ্ছে আমরা যোগাযোগের উপাদান কি, তাহলে আমরা যদি এটা ব্যাখ্যা করি তাহলে একটু বুঝতে পারবো। যেমন ধরেন, আপনি একটা মানুষ, আপনি আপনার ভাই হচ্ছে আরেকটা মানুষ, আপনি আপনার ভাইয়ের কাছে একটা তথ্য দিবেন বা আপনার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। কিভাবে করবেন? আপনার ভাই হচ্ছে দূরে। হ্যাঁ, তো ধরি আপনার ভাই হচ্ছে ঢাকায়, আপনি হচ্ছে সিলেটে। এখন আপনি ভাইকে ফোন দিবেন, ফোন দিয়ে একটা তথ্য দিবেন। কিভাবে দিলেন? প্রথম হচ্ছে আপনি হচ্ছেন প্রেরক বা সেন্ডার, মানে সেন্ড করে সেন্ডার। তো আপনি হচ্ছে প্রেরক। আপনি একটা বার্তা, যেমন আপনি ভাইকে বলবেন, ভাই আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো এটা হচ্ছে বার্তা, মানে আপনার পরীক্ষার যে রেজাল্ট হয়েছে এবং আপনি পরীক্ষাতে ভালো করছেন বার্ষিক পরীক্ষাতে, এটা হচ্ছে একটা বার্তা। এটা আপনি আপনার ভাইকে শোনাবেন। এবং এখন এটা কিভাবে শোনাবেন? একটা মিডিয়াম বা একটা মাধ্যম দিয়ে। সেটা কি? যেমন মোবাইল বা ইন্টারনেটে যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন, বা মোবাইলে আপনি একটা ফোন দিবেন বা একটা ভয়েস কল পাঠাবেন, একটা ভয়েস মেসেজ পাঠাবেন। এটা হচ্ছে একটা মিডিয়ামের মাধ্যমে পাঠাবেন। এবার এটা কে নিবে? যে গ্রহণ করবে সে হচ্ছে গ্রাহক বা প্রাপক বা রিসিভার। এখন তার মানে যোগাযোগের উপাদান আমরা বুঝতে পারছি 4 ধরনের উপাদান আছে। কি কি উপাদান? একজন হচ্ছে প্রেরক থাকবে, প্রেরক একটা বার্তা পাঠাবে বা মেসেজ পাঠাবে এবং এটা একটা মাধ্যমে পাঠাবে, যেমন মোবাইল বা ইন্টারনেট বা কম্পিউটার। এবং একজন গ্রাহক থাকবে বা রিসিভার, যে গ্রহণ করবে। মানে প্রেরক, বার্তা, মাধ্যম, প্রাপক। আমরা তাহলে যোগাযোগের উপাদানটা বুঝতে পারছি। এই যোগাযোগের উপাদানটা বুঝতে পারলে আমরা যোগাযোগ কি আমরা বুঝতে পারছি। এবার যোগাযোগের প্রয়োজনীয়তাটা কি, মানে কেন দরকার যোগাযোগ? মানুষ একে অপরের সাথে সম্পর্ক গড়ে তোলে যোগাযোগের মাধ্যমে। আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য একজন আরেকজনকে দিতে পারি। শিক্ষা কার্যক্রম পরিচালনা করা অনেক সহজ হয়। যোগাযোগ যত ভালো হবে, পড়ালেখাটা অনেক সহজ হবে। যেমন আমি আপনার সঙ্গে যোগাযোগ করছি, মানে আমি আপনাকে একটা বার্তা দিচ্ছি, আপনি শুনতেছেন, তার মানে আপনার লাভ হইল না? আপনি আমার কথাটা শুনে আপনার উপকার হচ্ছে। বা ব্যবসা ও প্রশাসনিক কাজে খুব সহজ হয় বা সম্পন্ন হয়। যেমন মানে ব্যাপারটা কি? আপনার কোনো কিছু একটা লাগবে, আপনি অনলাইনে হচ্ছে অর্ডার করতেছেন, তারা হচ্ছে জিনিসটা আপনাকে পাঠিয়ে দিচ্ছে। তার মানে আপনার ইজি হয়ে যাচ্ছে, তার বিজনেসটা হয়ে যাচ্ছে খুব ইজিলি। বা প্রশাসনিক কাজ মানে কি? ওই যে স্কুলের যে টিচারদের বাইরেও স্কুলটা যে পরিচালনা করার জন্য আরও অনেক থাকে না, ব্যবস্থা থাকে না? তো ওইটা হচ্ছে প্রশাসনিক কাজ। তো প্রশাসনিক কাজটা অনেক সহজ হয় এবং সমাজ ব্যবস্থাটা ভালো থাকে বা সচল থাকে। মানে কি? মানে আপনার আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে বা আশেপাশে যারা পাড়া প্রতিবেশী আছে, তাদেরকে আপনি খুব সহজে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঘরে বসে ফোন দিলেন, এই ভাই আজকে বাজারে যাই চলেন, ভাই আপনার বাসায় কী রান্না হয়েছে, ভাই আমার এখানে এই রান্না হয়েছে, আমার এখানে দাওয়াত, আমার ছেলের মুসলমানি, তাকে আপনাকে দাওয়াত দিলাম, মেয়ের বিয়ে আপনাকে দাওয়াত দিলাম। মানে সমাজে যোগাযোগ ব্যবস্থা থাকলে সমাজ ব্যবস্থাটা ভালো থাকে। তার মানে যোগাযোগের প্রয়োজনীয়তাটা কি আমরা বুঝতে পারলাম। আমরা প্রথম জানলাম যোগাযোগ এর সংজ্ঞা, তারপরে জানলাম যোগাযোগের উপাদানগুলা, তারপরে জানলাম যোগাযোগের প্রয়োজনীয়তা। এখন যোগাযোগের মাধ্যম আমরা তো বলছি অলরেডি, তারপরে বলি যোগাযোগ বিভিন্ন মাধ্যমে হইতে পারে। যেমন আপনি মুখে কথা বলে যোগাযোগ করতে পারেন, চিঠি লিখে যোগাযোগ করতে পারেন, আগে ছিল সেটা, এখন নাই হয়ে গেছে, এখন চিঠির বদলে চলে আসছে। ইমেলের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন, ফ্যাক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, আপনি মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, আপনি ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ করতে পারেন, যেমন হোয়াটসঅ্যাপ দিয়ে বা মেসেঞ্জার দিয়ে, তাই না? তার মানে যোগাযোগের মাধ্যমগুলো কী কী আমরা বুঝে গেলাম। এবার দেখি যোগাযোগের বিভিন্ন প্রকার আছে। যোগাযোগ মূলত 2 প্রকার বলে, একটা হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ আর একটা হচ্ছে গণযোগাযোগ। ব্যক্তিগত যোগাযোগ মানে কি? একজন ব্যক্তি যখন আরেকটা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে,
যা মুখে মুখে কথা বলে, মুখোমুখি কথা বলে, বা ফোনে কথা বলে, এটা হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ। আর গণযোগাযোগ মানে হচ্ছে একজন বা একটি প্রতিষ্ঠান যখন বহু মানুষের সঙ্গে যোগাযোগ করে, যেমন টেলিভিশন একটা চ্যানেল থাকে, যেমন ধরেন চ্যানেল আই বা এনটিভি বা এটিএন, তারা হচ্ছে তাদের অফিসে বসে একটা নিউজ তৈরি করছে, এটা এটা আপনার টেলিভিশনে পাঠাইলো, আর আমরা যা ঘরে বসে বসে আমরা ওই তাদের কথাটা শুনতেছি। সো এটা হচ্ছে টেলিভিশনের মাধ্যমে গণযোগাযোগ করা যায়, বা রেডিওর মাধ্যমে গণযোগাযোগ করা যায়, বা পত্রিকার মাধ্যমে, পত্রিকাতে কোনো একটা লেখা লেখলো, আমরা সবাই পড়তেছি, সারা বাংলাদেশের মানুষ, পত্রিকার মাধ্যমে গণযোগাযোগ করা যায়। তার মানে হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ এবং গণযোগাযোগ, যোগাযোগের প্রকারভেদ। এখন আধুনিক যোগাযোগ ব্যবস্থা, তথ্য প্রযুক্তির মাধ্যমে যে আধুনিক যে যোগাযোগ ব্যবস্থাটা হইলো, এইটা কি করলো? তথ্য প্রযুক্তি আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে অনেক দ্রুত করছে, অনেক স্পিডে। আমরা ঘরে বসে এখন ফোনের মাধ্যমে টেক্সট করে, মেসেজ করে সারা পৃথিবীতে তথ্য নিতে পারি। তারপর হচ্ছে এটা অনেক সহজ হয়ে গেছে, আগে অনেক কঠিন ছিল। আপনাদের মাকে বা বাবাকে বলবেন যে তাদের সময় তারা যখন যোগাযোগ করতো তখন কত কঠিন ছিল। চিঠি পাঠাইলে 4 দিন পরে যাইতো, আর এখন একটা মেসেজ দিলে 1 সেকেন্ডের মধ্যে চলে যায়। এবং খরচও কমে গেছে, আগে অনেক খরচ লাগতো। আগে ফোনে 1 মিনিট কথা বললে 10 টাকা, 15 টাকা, 20 টাকা করে কাটতো, 50 টাকা করে কাটতো। এখন আপনার ফোনে কথা বললে কত টাকা কাটে? কয়েক পয়সা কাটে। হ্যাঁ, তো আধুনিক যোগাযোগ ব্যবস্থা কী করলো? আমাদের দ্রুত করলো, সহজ করলো, খরচ কমাই দিল। এবং এটার কী কী উদাহরণ? ইমেইলের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে আপনি তথ্য পাঠাতে পারেন, ভিডিও কলের মাধ্যমে পাঠাতে পারেন, সামাজিক যে যোগাযোগ মাধ্যম আছে যেমন ফেসবুক বা টিকটক, ইউটিউব, এগুলোর মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন আপনার বন্ধুবান্ধবের সাথে। তাহলে যোগাযোগে আইসিটির ভূমিকা কি? সে কি করছে? দূরত্ব যেটা ছিল এটা কমাই দিল, আপনার সময়টা কমাই দিল, আপনার খরচটা কমাই দিল, সারা বিশ্বর সাথে খুব সহজে যোগাযোগের একটা মাধ্যম তৈরি করলো। তার মানে যোগাযোগ এর মানে কি, যোগাযোগটা কি, আমরা খুব ক্লিয়ারলি ইজিলি বুঝে গেলাম, তাই না? আমরা এখন আরেকটা জিনিস জানি যোগাযোগের সাথেই, ওয়েব কনফারেন্সিং ব্যাপারটা কি আসলে। ওয়েব কনফারেন্সিং দেখেন আপনাদের একটা একটা যোগাযোগের একটু নিচেই আরেকটা টপিক আছে, ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারের বৈশিষ্ট্যটা আপনারা হচ্ছে এটা রিডিং পড়বেন অবশ্যই, কারণ অনেক সময় এমসিকিউ আসবে। আমি এটাকে একটু সহজ করে একটু বলে দিই। ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার এটার মানে কি আসলে? যেমন ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারটা হচ্ছে, যেমন ধরেন জুমে এখন আমরা যখন করোনা হইলো তখন অনেকে ক্লাস করাইলো না ইন্টারনেটে, এটা একটা ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার। এরকম অনেকগুলো সফটওয়্যার আছে যেটার মাধ্যমে যোগাযোগ করা যায়। হ্যাঁ, ভিডিও কলে, অডিও কলে কথা বলা যায়, ক্লাস নেওয়া যায়, একসঙ্গে অনেকে মিটিং করতে পারে, তাই না? তো এটার বৈশিষ্ট্যটা কি? এটা হচ্ছে সরাসরি অডিও ও ভিডিও যোগাযোগ করা যায়, ইন্টারনেট ব্যবহার করে একসাথে অনেকজনের সঙ্গে কথা বলা যায়। টিচাররা যখন যখন অনলাইনে ক্লাস নেয় তখন টিচাররা হচ্ছে বাসায় বসে অডিও এবং ভিডিও কলের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ করতে পারে না? সবার সাথে সবার চেহারা দেখা যায়, সবাইকে আলাদা করে কথা বলা যায়। হ্যাঁ, তো তার মানে হচ্ছে দূরে থেকেও ক্লাসে আর যেতে হয় না, নিজের ঘরে বসেই এখন ওয়েব কনফারেন্সিংয়ের মাধ্যমে অডিও কল, ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করা যায়, তাই না? অনলাইন ক্লাস মিটিংগুলো একাধিক ব্যক্তির অংশগ্রহণ করে এই ওয়েব কনফারেন্সিংয়ের মাধ্যমে। কিভাবে? একই সময়ে অনেক মানুষ যুক্ত হয়, তাই না? এবং শিক্ষক, শিক্ষার্থী, অফিসের মিটিং সব একসাথে করা যায়। হ্যাঁ, এটা অনেক ইজি হয়ে গেল। স্ক্রিন শেয়ার করা যায়। স্ক্রিন শেয়ার মানে কি? মানে হচ্ছে ধরেন আমি আমার স্ক্রিনটা আপনার সঙ্গে শেয়ার করে দিলাম, তখন আপনি আমার স্ক্রিনে কী কী চলতেছে এগুলো সব কিছু খুব ইজিলি দেখতে পারবেন, তাই না? স্ক্রিন শেয়ারের এই সুবিধাটা ওয়েব কনফারেন্সিংয়ের মাধ্যমে আপনি পারেন। মানে নিজের কম্পিউটার, মোবাইলের স্ক্রিনটা আপনি আরেকজনকে দেখাইতে পারেন, তাই না? এর ফলে কি হয়? খুব ইজিলি আপনি আরেকজনকে পড়াইতে পারেন, প্রেজেন্টেশন দিতে পারেন, একটা ডকুমেন্ট খুব সহজে ব্যাখ্যা করতে পারেন স্ক্রিন শেয়ার করে। ফাইল ও তথ্য আদান প্রদান করতে পারেন। আপনার বন্ধু বললো আমাকে এই ফাইলটা পাঠায় দাও, বা এই বইটা পিডিএফটা পাঠায় দাও, আপনি ইজিলি পাঠাতে পারেন। আপনি একটা নোট করলেন, তাকে আপনি শেয়ার করে দিলেন। আপনি একটা ভিডিও বানালেন, ভিডিওটা তাকে পাঠিয়ে দিলেন। আপনি ছবি শেয়ার করতে পারলেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে পারেন, তাই না? ইমোর মাধ্যমে পাঠাতে পারেন, মেসেঞ্জারের মাধ্যমে পাঠাতে পারেন, তাই না? তারপরে এটার ফলে হয়েছে কি? এটার ফলে আলাদা করে ইমেইলের মাধ্যমে এত কষ্ট করে কাজ করতে হয় না, এখন আরে সহজ হয়ে গেছে ওয়েব কনফারেন্সিংয়ের মাধ্যমে। সময় এবং খরচ
এটা অনেক কমে গেছে। এখন তো সময় খুব ইজিলি যাতায়াতের আর প্রয়োজন নাই। ঘরে বসেই ওয়েব কনফারেন্সিংয়ের মাধ্যমে আপনি ইজিলি যোগাযোগ করতে পারেন। কম সময়ে অনেক বেশি মানুষের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন এবং রেকর্ড করার সুবিধা থাকে। আমরা যখন অনলাইন ক্লাস করি বা টিচাররা ক্লাস করে দেখবেন ক্লাসটা রেকর্ড করে রাখতে পারে। যার ফলে হয় কি, এই সফটওয়্যারের মাধ্যমে রেকর্ড করলে পরবর্তীতে আরেকজন যারা ক্লাসে উপস্থিত ছিল না বা এই জিনিসটা আবার দেখার প্রয়োজন হয়, তারা এটা দেখতে পারে এই রেকর্ড করে রাখলে, তাই না? এবং ওই ওয়েব কনফারেন্সিংয়ে আরও কী কী করা যায়, চ্যাট ও মেসেজ করা যায়, তাই না? ওই দেখবেন যে আপনি যদি অনলাইন ক্লাসের মধ্যে আপনি চাইলে ওইখানে চ্যাট করতে পারবেন, আপনি একটা মতামত দিতে পারবেন। তার মানে ওয়েব কনফারেন্সিং খুব সহজ করে দিছে আমাদের যোগাযোগ ব্যবস্থার এই ব্যাপারটা, তাই না? আমরা তার মানে বুঝতে পারছি যোগাযোগ মানে কি, ওয়েব কনফারেন্স মানে কি, ওয়েব কনফারেন্স এর মাধ্যমে কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি, এবং কয়েকটা ওয়েব কনফারেন্সিংয়ের সফটওয়্যার আমরা বলি, আপনারা তো অলরেডি জানেন। জুম সফটওয়্যার সবাই চিনেন, ফেস টাইম সফটওয়্যার আছে, ফেসবুক মেসেঞ্জার রুম আছে, মাইক্রোসফট টিম, তারপরে হচ্ছে গুগল মিট। এই সফটওয়্যারগুলো হচ্ছে ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার। তার মানে এখন যদি পরীক্ষাতে আসে খুব ইজিলি লিখতে পারবেন ওয়েব কনফারেন্সিং কী, তাই না? ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, এটা হচ্ছে পাঠ 4। এটা সম্পর্কে আমরা একটু বুঝি। মানে তথ্য যোগাযোগ প্রযুক্তিটা ব্যবহার করে আমরা যদি কেউ বিজনেস করে, একটা লোক, বা ধরেন আপনি যদি একটা বিজনেস করেন, বা আপনার পরিবারের কেউ, আপনার বাবা মা চাচারা যদি, ভাই বোন যদি কেউ বিজনেস করে, তারা কিভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে এই ব্যবসাটাকে খুব ভালো করে সহজে চালাতে পারবে, আমরা একটু দেখি। ব্যবসায় কী করে যোগাযোগটা সহজ করে। যেমন কোনো ব্যবসার যারা মালিক, যারা কর্মচারী, যারা ক্রেতা, তাদের মধ্যে একটা যোগাযোগটা খুব ইজি হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। ফোন, ইমেইল, মেসেজ ইত্যাদি মাধ্যমে দ্রুত তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে, কথা বলতে পারে। আগে যেটা ছিল যে চিঠির জন্য অপেক্ষা করতে হইতো, বা একজন ডাক যুগে একজন একটা তথ্য কাগজ নিয়ে আসবে, অপেক্ষা করতে হইতো। এখন আর এইগুলা নাই। এখন একজন ঘরে বসেই সে অর্ডার দিতে পারে, এখন আর দোকানে যেতে হয় না। তার মানে যোগাযোগটা অনেক সহজ হয়ে গেল। আবার শুধু যোগাযোগটার সহজ হইলো মানে কি, কাজটাও অনেক দ্রুত হয়ে গেল। এখন কম্পিউটার ব্যবহার করে, এখন দেখবেন যে বড় বড় সুপার শপগুলো বা দোকানগুলোতে একটু একটু যে কোনো একটা ছোটোখাটো দোকানগুলো হইলেও দেখা যাবে যে সবাই একটা কম্পিউটার ব্যবহার করছে। কেন? কারণ এই কম্পিউটারের মাধ্যমে সে সহজেই এগুলোর হিসাব নিকাশ করতে পারে, ব্যবসার বিলটা তৈরি করতে পারে, রিপোর্টটা দ্রুত তৈরি করতে পারে। এর ফলে হয় কি, আগে যেটাতে ভুল হইতো, আগে যেটাতে সময় লাগতো অনেক বেশি, আগে দেখা যাচ্ছে যে অনেক ঘন্টার পর ঘন্টা লাগতো, এই কাজগুলা এখন খুব সহজে কয়েক সেকেন্ডে আপনি যদি তথ্যটা ইনপুট করেন, একটা ক্লিক দিলেই সকল উত্তর চলে আসে। হিসাব কত, আজকে সারাদিনে কত বেচা হয়েছে, কত লাভ হয়েছে, কত লস হয়েছে, রিপোর্টটা চলে আসে। তার মানে অনেক সহজ হয়ে গেল। আপনি সুপার শপগুলোতে আমরা দেখি কম্পিউটারে তারা কত দ্রুত কাজ করতে পারে, ফলে সময়ও বাঁচে, খরচও বাঁচা যায়। খরচ বাঁচে মানে হচ্ছে অনেক কাজের জন্য অনেক লোক লাগতো, এখন অনেক কাজ কম্পিউটার করে দেয়, তার মানে লোক কমে গেছে, তাই না? যাতায়াতেও এখন কম করতে হয়, কাগজও কম লাগতেছে এবং লোকও কম লাগতেছে, তাই না? তার মানে সময় যদি বাঁচে, ব্যবসাটাও বড় হয়। এবার অনলাইনে এখন বিজনেস করা যায়। আমরা জানি আপনি চাইলেই, আপনার কাছে যদি কোনো প্রোডাক্ট থাকে, আপনি অনলাইনে ঘরে বসেই, কোনো দোকান টোকান লাগে না। আমি ঘরে আছি, আমি জিনিসপত্র আমার কাছে আছে, আমি ফেসবুকে একটা পেজ খুললাম, অনলাইনে একটা অনলাইন শপ, মানে হচ্ছে একটা ওয়েবসাইট বানাইলাম, বানিয়ে রেখে দিলাম। যারা ক্রেতা তারা ফেসবুকে আমাকে নক দিল, ভাইয়া এই জিনিসটা লাগবে, আপু এই জিনিসটা লাগবে, তারা কিন্তু জিনিসটা পাঠিয়ে দিচ্ছে, তাই না? ঘরের মধ্যেই জিনিসটা। বা অনেকে যারা কেক বানায় ঘরে বসে, তো কেকের অর্ডার আসলে তার কি দোকান দিতে হয়, এখন দোকানে কেক রাখতে হয় না, ঘরের মধ্যেই রাখে। কেউ অনলাইনে অর্ডার করে, নক করে, কেকটা সে পাঠায় দেয়। তার মানে এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বিজনেস করা যায়, তাই না? এবং এই বিজনেসের যা আয় ব্যয়ের হিসাব, এগুলা খুব সহজে সে খাতা রাখতে হয় না, কম্পিউটারের মাধ্যমে সে তথ্যটা রাখতে পারে। এবং অনলাইনে বিজনেস করে আর কি সুবিধা, তথ্য প্রযুক্তি ব্যবহার করে অ্যাডভার্টাইজ করা যায়। আগে একটা সময় ছিল বিজ্ঞাপন দেওয়ার জন্য বাইরে পোস্টারিং করতে হইতো, বিলবোর্ড টানাইতে হইতো, ঠিক আছে? এটা অনেক
টাকা লাগে, যাদের টাকা বেশি তারা এখনও করে, কিন্তু যাদের টাকা একটু কম, পুঁজি কম, টাকা নতুন বিজনেস দিছে, তারা কি করছে, তারা ফেসবুকে বিজ্ঞাপন দেয়, ইউটিউবে বিজ্ঞাপন দেয়, অনেক মজার মজার কন্টেন্ট বানায়, এগুলোর মাধ্যমে বিজ্ঞাপন দেয়, তাই না? অনলাইনে ছবি, ভিডিও ইত্যাদি দিয়ে তারা বিজ্ঞাপন দিতে পারে, যার ফলে হয় কি, তার খরচ খুব একটা যায় না, কিন্তু সে তার যদি দক্ষতা থাকে কীভাবে পোস্টার বানাতে, এগুলো যদি সে পারে, তাহলে সে কম খরচেই বিজ্ঞাপনটা বা অ্যাডভার্টাইজ করতে পারে। তার মানে হচ্ছে এই যে প্রযুক্তি ব্যবহার করে সে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিতে পারে, মানে কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হইতেছে তার কাছে তো সফটওয়্যারের মাধ্যমে দেখাচ্ছে, তার মানে ওই প্রোডাক্টটা সে বেশি বেশি করে রাখবে তার কাছে, তাই না? যে এইটাতে লাভ বেশি হচ্ছে, কোন প্রোডাক্টটা বেচে, সে দ্রুত একটা ডিসিশন নিতে পারে। তথ্য থাকলে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়। এবং ব্যবসাটা বড় করা বা দেশের বাইরে, শুধু ক্রেতা কিন্তু এখন শুধু দেশে না, আপনার অনলাইনে আপনার জিনিসটা দেখে দেশের বাইরে থেকে অনেকে কিন্তু অর্ডার করে, আমরাও কিন্তু দেশের বাইরে থেকে অনেক জিনিসপত্র আনাই, তাই না? তার মানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ব্যবসাটা অনেক সহজ হয়ে গেছে কেউ যদি করতে চায় ব্যবসা। এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু ব্যবসায়ী না, সরকারি যে কর্মকাণ্ড আছে এইটাও এই তথ্য প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সহজ হয়ে গেছে। আমরা একটু বুঝি এই টপিকটা, এটা হচ্ছে পাঠ 5, সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। ব্যাপারটা কি আমরা একটু বুঝি। এখন সরকারি যে সেবাগুলো এখন আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে অনেক সহজ হয়ে গেছে। আগে কি করতে হইতো, যেমন কেউ যদি পাসপোর্ট বানাতে যায়, কেউ যদি বার্থ সার্টিফিকেট মানে জন্ম নিবন্ধন বানাতে যায়, কেউ যদি এনআইডি কার্ড বানাতে যায়, লাইন ধরতে হইতো, হ্যাঁ, অনেক সময় লাগতো, অনেক টাইম লাগতো, খরচ হইতো অনেক বেশি। কিন্তু এখন আমরা ওয়েবসাইটের মধ্যে আমরা এটাকে সকল তথ্য ইনপুট করে একটা ফর্ম ফিল আপ করে ইনপুট করলেই এটা সহজে আমরা আমাদের জিনিসগুলো পাওয়া যাচ্ছি, সরকারি জিনিসগুলো, তাই না? তার মানে এটা এখন অনলাইনে ঘরে বসেই মানুষ সরকারি সেবাগুলা পেতে পারে। এবার অনলাইনে আপনি আবেদন করতে পারেন। আপনি অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের জন্য আমরা করি, ফর্ম ফিল আপ করি, সরকারি কোনো একটা সেবা পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করি, এগুলো ঘরে বসে এখন আমরা আবেদন করে ফেলি। পাসপোর্টের আবেদন, জন্ম নিবন্ধন, এনআইডির আবেদন, ফলে সময়ও কম লাগতেছে, ভোগান্তিটা অনেক কমে যাচ্ছে, কাজটা অনেক দ্রুত শেষ হয়ে যায়, মানুষের হয়রানিটা কমে, সরকারি অফিসেও আগের মতো আর চাপ থাকে না, তারা কম্পিউটারে কাজটা হয়ে যায়। এবং সরকারি যে তথ্যটা, এটা আমরা খুব সহজে ঘরে বসে এখন জানতে পারি। নিয়মিত যে সরকার থেকে অনেক বিজ্ঞপ্তি দেয়, রেজাল্ট দেয়, পরীক্ষার ফলাফল দেয়। পরীক্ষার ফল নেওয়ার জন্য আগে আমরা কি করতাম, আমরা হচ্ছে স্কুলে যে বসে থাকতাম, সবাই আসতো, লাইন ধরে দাঁড়াইতো, শিক্ষক হচ্ছে অনেক ঘন্টা পরে রেজাল্ট দিত। আর এখন কি এগুলো হয় না, এখন কি হয়, আপনি অনলাইনের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে 2টা ক্লিক দিলে আপনার সকল তথ্য, বা মোবাইলের মেসেজের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি, বা সরকারি অনেক তথ্য আছে, নোটিশ আছে, বা এইগুলো আমরা ঘরে বসেই আমরা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাচ্ছি। এবং আমরা আরও আরেকটা সহজ কি হয়, বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, আগে কি করতে হইতো, ব্যাংকে যে বিরাট বড় লাইন ধরতে হইতো, লাইনে দাঁড়ায়ে বিলটা দিতে হইতো, তখন ব্যাংকারদেরও মেজাজ খারাপ, কাস্টমারেরও মেজাজ খারাপ, চিল্লাচিল্লি, অনেক খারাপ অবস্থা। কিন্তু এখন কি তাই করতে হয় না, এই যে আমরা বিকাশের মাধ্যমে কত সহজেই আমরা কারেন্টের বিল দিয়ে দিই, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা ইন্টারনেটের মাধ্যমে, বিকাশের মাধ্যমে দিয়ে দিচ্ছি, পানির বিল দিচ্ছি, তারপরে হচ্ছে গ্যাস বিল দিতে পারি খুব সহজে, হ্যাঁ, আমরা এই বিলগুলা দিতে পারি। এবং সরকারি অনেক ফি আছে, এগুলো আমরা অনলাইনের মাধ্যমে দিতে পারি। তথ্য সংরক্ষণ ও খোঁজা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। সরকারি তো সব তথ্য ইন্টারনেটে আছে, কম্পিউটারে বসে আমরা খুব সহজেই তথ্যটা নিতে পারি এবং দ্রুত তথ্যটা আমরা পেতে পারি। এর ফলে আমরা কোনো কিছু হারানোর কোনো ভয় নাই, কোনো সমস্যার কোনো কিছু নাই, আমরা ঘরের যে কোনো জায়গা থেকে বসে আমরা তথ্যটা পেয়ে যাই। তার মানে সরকার ও জনগণের মাঝে এই যে যোগাযোগটা আগের চেয়ে বেড়ে গেছে। এখন দেখা যাচ্ছে অনেক সরকারি হটলাইন আছে, আগুন লাগলে সরকার একটা নাম্বার দিয়ে দিছে, এই নাম্বারে টিপ দিলে হচ্ছে দ্রুত হচ্ছে ফায়ার সার্ভিস চলে আসতে পারে। বা ধরেন দেখা যাচ্ছে যে আপনার অসুস্থ, আপনার সরকারি অনেক নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, এই নাম্বারে ক্লিক করলে, হটলাইন নাম্বার ক্লিক করলে আপনি ডাক্তারের সঙ্গে ঘরে বসে কথা বলতে পারতেছেন। আপনি অনেক সময় ওই যে পুলিশের কাছে জিডি করতে হয়, এখন ঘরে বসে অ্যাপের মাধ্যমে জিডি করা যায়। তার মানে সরকার ও জনগণের মাঝে যোগাযোগটা এখন আগের চেয়ে অনেক বেড়ে গেছে।
এবং কাজের যে স্বচ্ছতা, মানে কাজটা এখন ঠিকঠাকভাবে হয়, এখন আর গোপন কোনো কিছু নাই। এখন কেউ চাইলে আপনার কাছ থেকে ঘুষ নিতে পারবে না সরকারি কাজের জন্য। আগে আমরা জানতাম যে অনেকে ঘুষ টুস নিত, এখন কি ঘুষ দিতে হয়? না, এখন সব সফটওয়্যারের মাধ্যমে হয়তো কোনো ব্যক্তি থাকে না আমাদের সামনে, সরাসরি সরকারের কাছ থেকে আমরা সেবা পাইতে পারি। ফলে স্বচ্ছতাটা অনেক বাড়ে, সরকারি কাজটা আরও ক্লিয়ার পরিষ্কার হয়। তার মানে আমরা বুঝতে পারলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা সরকারি যে কর্মকাণ্ড এটা অনেক সহজ হয়ে গেল, এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ব্যবসাটাও আমরা অনেক ইজিলি সহজে করতে পারি, তাই না? চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, পাঠ 6। আমরা জানি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এর উন্নতির ফলে চিকিৎসা ক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা আমরা পাচ্ছি। সেটা কেমন? যেমন ডাক্তার দেখানো আগের চেয়ে সহজ হয়েছে। আগে ভালো ডাক্তার দেখানোর জন্য ডাক্তারের কাছে অনেক দূরে যেতে হতো, কিন্তু এখন মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করে ডাক্তারের সঙ্গে সহজে কথা বলা যায়, ডাক্তারকে টেক্সট করা যায়, ডাক্তার সেই টেক্সটের রিপ্লাইয়ের মাধ্যমে আমাদেরকে চিকিৎসা দিতে পারছেন। টেলিমেডিসিন সুবিধা, ইন্টারনেটের মাধ্যমে ডাক্তার রোগীর সমস্যাগুলো শুনতে পারেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন। ফোন কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, আমরা সেটা আগেও বলেছি যে সরকারি অনেক হটলাইন আছে, ওই নাম্বারে কল দিলে আপনি যদি অসুস্থ থাকেন আপনি খুব সহজেই ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবেন, এবং ডাক্তার আপনাকে না দেখে যতটুকু চিকিৎসা দেওয়া যেতে পারে, বেসিক যে চিকিৎসাটা সেটা কিন্তু দিতে পারছে। রোগ নির্ণয় এখন আগের চেয়ে অনেক দ্রুত হয় তথ্য প্রযুক্তির মাধ্যমে। আধুনিক যন্ত্র ও কম্পিউটার ব্যবহার করে এখন খুব সহজেই যে কোনো রোগ নির্ণয় করা যায়। সেটা কিভাবে? এক্স রে করে, আলট্রাসোনোগ্রাম করে, রক্ত পরীক্ষার রিপোর্ট নিয়ে এখন সহজেই সেই রোগটা নির্ণয় করা যাচ্ছে। রোগীর তথ্য সংরক্ষণের কাজ, একটা রোগীর নাম, তার বয়স, তার রোগের ইতিহাস, আগে কী কী রোগ ছিল, এগুলা কম্পিউটারে এখন সংরক্ষণ করা যায়, যার ফলে রোগীর তথ্যটা খুব ইজিলি বের করা যায়, বারবার নতুন করে লিখতে হয় না, এবং তার কী কী রোগ ছিল এটা এক নিমেষেই দেখা যায়। চিকিৎসার রিপোর্ট দ্রুত পাওয়া যায়, অনেক পরীক্ষার রিপোর্ট এখন অনলাইনেই পাওয়া যায়, এখন আর যেতে হয় না রিপোর্ট আনার জন্য, এবং রিপোর্টটা হারানোরও কোনো ভয় থাকে না, এটা ডাটাবেজে সংরক্ষণ থাকে, এটা ভালো, ভেরি গুড। এবং জরুরি চিকিৎসায় সাহায্য করে। যেমন দেখা যাচ্ছে যে হটলাইনে কল দিলে এখন চাইলেই দ্রুত আপনি আপনার ঘরে বসে আছেন, যে কোনো একজনকে অসুস্থ হয়ে গেল, আপনি এখন অ্যাম্বুলেন্স কই পাবেন, কার কাছ থেকে জোগাড় করবেন, কিন্তু সরকারি অনেক হটলাইন আছে, আপনি কল দিলে অ্যাম্বুলেন্স খুব দ্রুত আপনার কাছে চলে আসবে, এবং তারা আপনাকে সহযোগিতা করবে। এবং চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণ, ডাক্তার এবং নার্সরা অনলাইনে এখন চাইলে প্রশিক্ষণ নিতে পারে। এবং করোনার সময় আমাদের মনে আছে অনেক অনেক প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে আমাদেরকে করোনা থেকে বাঁচার জন্য কী করতে হবে এরকম বেসিক চিকিৎসা কিন্তু এই প্রশিক্ষণটা কিন্তু আমাদেরকে দিয়েছিল, এবং আমি নিজেও অনেকগুলো কোর্স করেছিলাম করোনা সম্পর্কে জানার জন্য। তার মানে আমরা এই অনলাইন ব্যবহার করে আমরা চিকিৎসার শিক্ষায় প্রশিক্ষণটা নিতে পারি, তাই না? এবং নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারি। এর ফলে দেখা যাচ্ছে যে ওভারঅল ইন্টারনেটের মাধ্যমে বা তথ্য প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী এলাকার বা প্রত্যন্ত অঞ্চল, পাহাড়ি এলাকা, গ্রাম এলাকা বা নদী বিধৌতল এলাকা, যেসব এলাকা থেকে মানুষ আসতে অনেক সময় লাগে, তারা খুব দ্রুত চিকিৎসা সেবাটা পেতে পারে। তার মানে এখন আইসিটি চিকিৎসাকে কী করেছে? মানুষের কাছে নিয়ে এসেছে। এবার আমরা পাঠ 7 বা গবেষণা সম্পর্কে একটু জানি। আইসিটি কীভাবে গবেষণায় আমাদেরকে সহযোগিতা করছে। আমরা জানি যে সভ্যতার অগ্রগতির সাথে গবেষণার একটা সম্পর্ক আছে। গবেষণা মানে কি? মানে একটা বিষয় নিয়ে আরও বেশি করে জানা, এই বিষয় নিয়ে আরও বেশি করে ঘাটানো, হ্যাঁ, এটাকে গবেষণা বলে। মানে ভালো করে জানার জন্য বা চেষ্টা করা বা অনেক তথ্য জোগাড় করা, এই সম্পর্কে ভালো করে, এটাই হচ্ছে গবেষণা। সব বিষয়ে গবেষণা আইসিটির ব্যবহারটা আছে। যেমন এখন শুধু বিজ্ঞান না, গবেষণা মানে শুধু বিজ্ঞান না, সাহিত্যে গবেষণা করা যায়, সাহিত্য নিয়ে গবেষণা, শিল্প নিয়ে গবেষণা, সমাজবিজ্ঞান নিয়ে, গণিত, প্রযুক্তি, বিজ্ঞান, সব ক্ষেত্রে যে গবেষণার এই করা যায়, এবং এটা আইসিটি এই সুবিধাটা আমাদেরকে দিচ্ছে।
আমরা ঘরে বসে এখন যে কোনো বিষয় নিয়ে পড়তে পারছি, তাই না? আপনি একটা যে কোনো বিষয় নিয়ে জানতে চান, এখন আগে কি করতে হইতো, বই টই খুঁজে অনেক কষ্ট করে তথ্য বের করতে হইতো, কোন বইয়ে তথ্যটা আছে আমরা জানতাম না। কিন্তু এখন ইন্টারনেট আসার কারণে, এআই আসার কারণে, গুগল আসার কারণে আমরা একটু সার্চ করলেই আমরা সেই তথ্যটা বের করতে পারি, পিডিএফ বই ডাউনলোড করতে পারি, ঘরে বসে বসে আমরা পড়তে পারি, তাই না? এবং আধুনিক গবেষণায় কম্পিউটার আমাদের খুবই খুবই উন্নতি করছে, তাই না? মানে আমাদেরকে হেল্প করছে। এবং ল্যাবরেটরিতে আমরা যে এই গবেষণা করা হয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়, এই যে তথ্যটা পাওয়া যায় ল্যাবরেটরিতে পরীক্ষা করে, সেটা আমরা কম্পিউটারে সংরক্ষণ করতে পারি এবং এই তথ্যটা আমরা চাইলে অন্যদের সঙ্গে শেয়ার করতে পারি, পরবর্তীতে বিশ্লেষণ করতে পারি। এর ফলে এই যে ফলাফলটা আসে অনেক সহজ হয় এবং নির্ভুল পাওয়া যায়। তার মানে আমরা বুঝতে পারছি যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গবেষণাতে আমরা অনেক উন্নতি সাধন করতে পারি, তাই না? তার মানে আমরা দেখছি আমাদের প্রত্যেকটা সেক্টরে তথ্য প্রযুক্তি কাজে লাগছে। এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে, বিরাট বড় একটা চ্যাপ্টার। আমরা যতটুকু পেরেছি সহজে আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। আপনাদের কাজ হচ্ছে, আমার ক্লাসটা তো আপনারা শুনলেন, যতটুকু বুঝলেন, বাট নিজে পুরা চ্যাপ্টারটা পড়বেন। পড়লে এটা হবে কি, এই যে সঠিক উত্তর আছে পরীক্ষাতে, এমসিকিউ যেটা আর কি, এটা আপনাদের জন্য সহজ হবে। এবং এই যে চ্যাপ্টারের শেষে কিছু নমুনা প্রশ্ন আছে, এখানেও আছে দেখবেন, এই প্রশ্নগুলোর উত্তরগুলো পড়বেন ভালো করে। এবং বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই বিষয়গুলো জানবেন। সো আমরা এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সেক্টরে আমরা কীভাবে উন্নতি করতে পারি, এইটা সম্পর্কে আমরা ভালো করে জানলাম, তাই না? আমরা পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে পরের আরেকটা চ্যাপ্টার নিয়ে। এবং আপনাদের যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। বা আমার যদি আরও কোনো কিছু নতুন কিছু অ্যাড করতে হয়, বা আমাকে যদি কোনো কিছু পরামর্শ দিতে হয়, সেটাও আপনারা জানাবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যদি আপনার ভালো লেগে থাকে। ভালো থাকবেন। টাটা।